মেমব্রেন পোটেনশিয়ালের মধ্যে আমরা তিন ধরনের পোটেনশিয়াল দেখতে পাই। একটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, আরেকটা হচ্ছে গ্রেডেড পোটেনশিয়াল এবং আরেকটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। এগুলোর মধ্যে গত ক্লাসে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নিয়ে আলোচনা করছি। এই ক্লাসে আমরা গ্রেডেড পোটেনশিয়াল এবং অ্যাকশন পোটেনশিয়াল এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে ভাইয়া রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এবং অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়ে থাকে, কিন্তু গ্রেডেড পোটেনশিয়াল নিয়ে তেমন একটা আলোচনা করা হয় না। কিন্তু এটা তোমার রিয়েল লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন ফার্মাকোলজি পড়বে তখন ওখানে তোমরা গ্রেডেড পোটেনশিয়ালের অনেক ইউজ দেখতে পাবা, তাই এটা বোঝা অনেক জরুরি। ওকে, তাহলে আমরা গ্রেডেড পোটেনশিয়াল দিয়ে শুরু করি। গ্রেডেড পোটেনশিয়াল বোঝার আগে তোমার আরেকটা জিনিস অনেক ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে ভাইয়া থ্রেশহোল্ড। আমরা গত ক্লাসে মেমব্রেন পোটেনশিয়ালটাকে ঘুমন্ত একটা মানুষকে জাগে তোলার সাথে তুলনা করছিলাম। বলছিলাম যে একটা মানুষ ধরো ঘুমাচ্ছে এবং তুমি তাকে ধাক্কা দিয়ে ডাকতেছো, ধাক্কা দিয়ে আমি তাকে ডাকতেছি, কিন্তু মানুষটা উঠতেছে না। পর আমি যেটা করলাম, তাকে হচ্ছে জোরে ধাক্কা দিয়ে তোলা হলো, জোরে ধাক্কা দিলাম, তখন দেখা গেল যে মানুষটা হচ্ছে কি হলো, জেগে উঠলো। ওকে, ধরো মানুষটাকে প্রথমে যে ধাক্কাটা দেওয়া হয়েছিল ভাইয়া, সেটা ধরো হচ্ছে 100 জুল একটা এনার্জিতে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, কিন্তু এই ধাক্কাটা সে কি করছে, একটু নড়াচড়ে আবার ঘুমায় গেছে। কিন্তু পর যখন তাকে অনেক জোরে ধাক্কা দেওয়া হলো, ধরলাম সেটা হচ্ছে 1000 জুল, যখন তাকে একদম 10 গুণ বেশি জোরে ধাক্কা দেওয়া হলো, তখন সে কি হলো, একদম জেগে উঠলো। এর মধ্যে এই যে ভাইয়া, যে ধাক্কায়, যে বলে ধাক্কা দেওয়ার কারণে সে জেগে উঠলো, এ হচ্ছে ভাইয়া 1000 জুল। এটাকে আমরা বলি থ্রেশহোল্ড। এবং এই যে নিচে ছোট ছোট যে ধাক্কাগুলো আছে, 100 জুল অর্থাৎ 1000 জুলের নিচে যেসব ধাক্কাগুলো আমি দিব, সবগুলোকে বলা হয় ভাইয়া সাব থ্রেশহোল্ড। ওকে, তাহলে আমরা দেখলাম যে যদি আমি 1000 জুল ধাক্কা দিই, তাহলে যেহেতু সে জেগে ওঠে, এজন্য এই 1000 জুলটাকে আমরা বলতে পারি থ্রেশহোল্ড স্টিমুলাস। এবং 1000 জুলের নিচে যেসব স্টিমুলাস গুলো আছে, এগুলোকে আমরা বলতে পারি সাব থ্রেশহোল্ড স্টিমুলাস। আশা করি তোমরা থ্রেশহোল্ড জিনিসটা কি বুঝতে পারছো। যদি আমি সেলের দিক দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, ধরো এটা একটা সেল, এবং এই সেলে নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে ভাইয়া -90 মিলিভোল্ট। এই অবস্থায় সে রেস্ট অবস্থায় থাকে। এবং ধরো এই সেলটাকে তুমি স্টিমুলেট করতেছ। স্টিমুলেট করলে কি হবে ভাইয়া, স্টিমুলেট করলে একটু করে জেগে উঠবে। যদি স্টিমুলাসটা উইক স্টিমুলাস হয়, উইক স্টিমুলাস যদি তুমি করো, তাহলে সেলটা একটু করে জেগে উঠবে এবং আবার এই মানুষটার মতো ঘুমায় যাবে। কিন্তু তুমি যদি হচ্ছে তাকে স্ট্রং স্টিমুলাস দাও, একদম স্ট্রং স্টিমুলাস, তখন ভাইয়া সেলটা জেগে উঠবে এবং কোনো একটা ফাংশন করবে। স্ট্রং স্টিমুলাস দিলে কি হবে ভাইয়া, সেলটা অ্যাক্টিভ হবে এবং সেলটা কোনো একটা ফাংশন করবে, যে ফাংশনের জন্য তুমি তাকে স্টিমুলেট করছো। বললাম যে যে স্ট্রং স্টিমুলাস, যে স্টিমুলাসে ভাই সেলটা জেগে ওঠে বা অ্যাক্টিভ হয়, সেটার মিনিমাম হচ্ছে -55 মিলিভোল্ট। এই যে মিনিমাম যে স্ট্রং স্টিমুলাস দিলে সেলটা জেগে ওঠে, এটাকে আমরা বলি ভাইয়া থ্রেশহোল্ড। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। গ্রেডেড পোটেনশিয়াল ভাইয়া দু রকম হইতে পারে। গ্রেডেড পোটেনশিয়াল দু রকমের হইতে পারে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। ধরো এটা একটা সেল, এই সেলটা নর্মাল অবস্থায় আছে এবং আমরা সবাই জানি সেলটার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট এবং তার থ্রেশহোল্ড হচ্ছে
55 মিলিভোল্ট। এবং তুমি যেটা করলাম, সেলটাকে তুমি স্টিমুলেট করলাম। সেলটাকে আমি কি করলাম ভাইয়া? স্টিমুলেট করলাম। কিন্তু এই স্টিমুলেটটা হচ্ছে উইকলি, অর্থাৎ আমি একদম উইকলি সেলটাকে স্টিমুলেট করলাম। তাহলে ভাই কি তৈরি হবে? সাব থ্রেশহোল্ড স্টিমুলাস। তখন আমি দেখবো যে উইকলি স্টিমুলেট করার কারণে তার যে রেস্ট মেমব্রেন পটেনশিয়াল ছিল -90 মিলিভোল্ট, সেখান থেকে ভাইয়া একটু বেড়ে গিয়ে এই মেমব্রেন পটেনশিয়ালটা -80 মিলিভোল্ট হচ্ছে। যখন আর একটু বাড়াবো উইক স্টিমুলাসটা, তখন আমরা দেখবো যে -70 মিলিভোল্ট হচ্ছে। কিন্তু ভাইয়া কখনো এটি থ্রেশহোল্ডকে স্পর্শ করবে না, এজন্য আমি এগুলোকে বলি সাব থ্রেশহোল্ড স্টিমুলাস। এই যে ভাইয়া আস্তে আস্তে মেমব্রেন পটেনশিয়ালটা বাড়তেছে, কিন্তু কোথার দিকে যাচ্ছে ভাইয়া? থ্রেশহোল্ড স্টিমুলাসের দিকে যাচ্ছে। এই স্টিমুলাস গুলোর কারণে যে পটেনশিয়ালটা তৈরি হচ্ছে -80 মিলিভোল্ট, -70 মিলিভোল্ট, এই পটেনশিয়াল গুলোকে আমি বলতে পারি ভাইয়া এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। এবং এখন ধরো তুমি সেলটাকে স্টিমুলেট করার পরিবর্তে তুমি এখন সেলটাকে ইনহিবিট করতেছো। এখন আমি ভাই সেলটাকে কি করতেছি? ইনহিবিট করতেছি। সেম ভাবে আগের মতোই নর্মাল রেস্ট মেমব্রেন পটেনশিয়াল ছিল ভাইয়া -90 মিলিভোল্ট। সেলটা ইনহিবিট হওয়ার কারণে ভাইয়া রেস্ট মেমব্রেন পটেনশিয়াল যে -90 মিলিভোল্ট ছিল, এখন মেমব্রেন পটেনশিয়াল তার চাইতে আরো বেশি কমে যাবে। আগে তো ভাইয়া হালকা হালকা বাড়ছিল, -80 হয়েছিল, -70 হয়েছিল। এখন ভাইয়া ইনহিবিট করার কারণে সেলের মেমব্রেন পটেনশিয়াল আরো কমে যাবে। ধরলাম যে -90 মিলিভোল্ট থেকে কমে গিয়ে ভাইয়া মেমব্রেন পটেনশিয়ালটা হয়ে গেল -100 মিলিভোল্ট অথবা -110 মিলিভোল্ট। এই যে ভাইয়া রেস্ট মেমব্রেন পটেনশিয়াল থেকে আরো বেশি নেগেটিভ, এটা ভাইয়া মোর নেগেটিভ দেন রেস্ট মেমব্রেন পটেনশিয়াল। ঠিক আছে, অর্থাৎ আমি যদি সেলটাকে ইনহিবিট করি, তাহলে নর্মাল রেস্ট মেমব্রেন পটেনশিয়াল চেয়ে আরো বেশি নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল তৈরি হয়। এই যে পটেনশিয়াল গুলো তৈরি হচ্ছে ভাইয়া, এগুলোকে আমরা বলতে পারি IPSP, ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। তাহলে ইপিএসপি মানে আমি দেখতেছি এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, এবং আইপিএসপি মানে আমি দেখতেছি ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। কেন এক্সাইটেটরি হচ্ছে ভাইয়া? কারণ এটা আমি পাচ্ছি এক্সাইটেড করার মাধ্যমে, সেলটাকে স্টিমুলেট করার কারণে। এবং কেন ইনহিবিটরি বলা হচ্ছে ভাইয়া? কারণ আমি সেলটাকে ইনহিবিট করার মাধ্যমে এই পটেনশিয়াল গুলো পাচ্ছি। এখন কেন এটাকে পোস্ট সিনাপটিক এবং কেন এটাকে পোস্ট সিনাপটিক বলা হয়, সেটা আমরা এখন দেখব। এখানে ফিগারে আমরা দুইটা নিউরন দেখতে পাচ্ছি, এবং দুইটা নিউরন যে জায়গায় যুক্ত হচ্ছে ওই জায়গাটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এই যে এই জায়গাটা যেখানে দুইটা নিউরন যুক্ত হয়েছে, এই জায়গাটাকে আমরা বলতে পারি ভাইয়া সিনাপস। এই জায়গাটাকে আমি যদি একটু বড় করে আঁকি, তাহলে ভাইয়া জিনিসটা অনেকটা এরকম হয়। এর মধ্যে এটা হচ্ছে ভাইয়া, এই পার্টটা হচ্ছে সিনাপসের আগের নিউরনটা, অর্থাৎ এই নিউরনটার লাস্ট পার্টটা, এবং এই পার্টটা হচ্ছে এই নিউরনের সামনের পার্ট। উপরে যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলি আমরা ভাইয়া প্রি সিনেপটিক নিউরন। এবং নিচে যে নিউরনটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বলি পোস্ট সিনেপটিক নিউরন। তোমরা সবাই 9-10-এ ইন্টার পড়ে আসছো যে প্রিসিনেপটিক নিউরনের মধ্যে অনেকগুলো কি থাকে ভাইয়া? সিক্রেটরি ভেসিকল থাকে, যেগুলোকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার গুলো ভাইয়া এখান থেকে যখন রিলিজ হয়, তখন বিভিন্ন রিসেপ্টর এখান থেকে এই রিসেপ্টর গুলো হচ্ছে এই নিউরো ট্রান্সমিটার গুলো রিসিভ করে, এবং এই রিসিভ করার কারণে বিভিন্ন ধরনের আয়ন চ্যানেল ওপেন হয়। যেমন যে এখানে একটা আয়ন চ্যানেল আছে, এখানে একটা আয়ন চ্যানেল আছে। ওকে, নিউরো ট্রান্সমিটার যখন প্রিসিনেপটিক নিউরন থেকে রিলিজ হয়, তখন পোস্ট সিনেপটিক নিউরনের রিসেপ্টরটা এটা গ্রহণ করে, এবং বিভিন্ন ধরনের আয়ন চ্যানেল ওপেন হয়। তো
এখন যে নিউরো ট্রান্সমিটারটা ভাইয়া এখান থেকে রিলিজ হচ্ছে সেটা দুরকম হতে পারে। এই নিউরো ট্রান্সমিটারটা ভাইয়া এক্সাইটেটরি হতে পারে, অথবা এটা ভাইয়া ইনহিবিটরি হতে পারে। ধরলাম যে কোন একটা এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার এখন রিলিজ হলো, সেটার মানে ধরলাম হচ্ছে ইন এবং ইনহিবিটরি মানে ধরলাম ভাইয়া আই। ওকে, তাহলে আমি ধরলাম যে এখন যে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হলো সেটা ভাইয়া কোনো একটা এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। এখন এটি যখন ভাইয়া রিলিজ হবে, যখন রিসেপ্টরটা এটাকে রিসিভ করবে, তখন ভাইয়া কিছু আয়ন সেল ওপেন হবে। তোমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবা যে যখন এক্সাইটেটরি কোনো সিগন্যাল আসবে তখন ভাইয়া সোডিয়াম চ্যানেল ওপেন হয়। এটা অবশ্যই মনে রাখবে, যখন কোনো একটা এক্সাইটেটরি সিগন্যাল আসবে তখন সোডিয়াম চ্যানেল ওপেন হবে এবং সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম ভেতরে ঢুকবে। সোডিয়াম যখন ভেতরে ঢুকতে থাকবে তখন কি হবে ভাইয়া, সোডিয়াম ভেতরে ঢুকলে মেমব্রেনের ভেতরে পজিটিভিটি তৈরি হবে। নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল ভাইয়া কত, -90 মিলিভোল্ট। এখন এই যে স্টিমুলাস গুলো ভাইয়া আসতেছে, এর কারণে যে পজিটিভিটি তৈরি হচ্ছে তার কারণে মেমব্রেন পোটেনশিয়াল হয়ে যাবে -90 মিলিভোল্ট থেকে একটু পজিটিভ, তাহলে -80 মিলিভোল্ট বা -70 মিলিভোল্ট। এগুলো ভাই কিসের কারণে হচ্ছে, এক্সাইটেশনের কারণে হচ্ছে, যার কারণে এগুলোকে আমরা বলতে পারি ইপি এসপি। সেম ভাবে ভাইয়া যখন এই নিউরো ট্রান্সমিটারটা ইনহিবিটরি হবে, ধরলাম যে এখন যে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হচ্ছে সেটা ভাইয়া কোনো ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। যখন ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে তখনই ভাইয়া ক্লোরিন চ্যানেল ওপেন হবে এবং বাহির থেকে ভেতরের দিকে ভাইয়া ক্লোরিন ঢুকবে। আমরা সবাই জানি ক্লোরিন হচ্ছে নেগেটিভ চার্জ, যার কারণে ভাইয়া মেমব্রেনের মধ্যে ক্লোরিনের কারণে নেগেটিভ চার্জ বেড়ে যাবে। আগে নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল ভাইয়া কত, -90 মিলিভোল্ট। এখন এই ক্লোরিন চ্যানেল খোলার কারণে এই মেমব্রেন পোটেনশিয়ালটা আরো বেশি নেগেটিভ হয়ে যাবে, -100 মিলিভোল্ট বা -110 মিলিভোল্ট। এই যে ভাইয়া নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে আরো বেশি নেগেটিভ পোটেনশিয়াল যেগুলো তৈরি হচ্ছে এগুলোকে আমরা বলি ভাইয়া আইপি এসপি। এখন তোমরা বুঝতে পারছো যে কেন এটাকে পোস্ট সিনেপটিক বলা হয়, আর পিছনে ইনহিবিটরি পোস্ট সিনেপটিক পোটেনশিয়াল। কারণ ভাইয়া এটি পোস্ট সিনেপটিক যে নিউরন, এই পোস্ট সিনেপটিক নিউরনের মধ্যে তৈরি হচ্ছে, যার কারণে এটাকে আমরা বলি এক্সাইটেটরি পোস্ট সিনেপটিক পোটেনশিয়াল এবং ইনহিবিটরি পোস্ট সিনেপটিক পোটেনশিয়াল। ওকে, তাহলে আমরা দেখলাম যে এক্সাইটেটরি যে পোস্ট সিনেপটিক পোটেনশিয়াল এটা তৈরি হবে সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে, এবং যেটা ইনহিবিটরি পোস্ট সিনেপটিক পোটেনশিয়াল এটা তৈরি হবে ক্লোরাইড চ্যানেল ওপেন হওয়ার কারণে। এবং আমরা দেখলাম যে এক্সাইটেটরি পোস্ট সিনেপটিক পোটেনশিয়ালটা ভাইয়া টুয়ার্ডস থ্রেশহোল্ড, অর্থাৎ থ্রেশহোল্ডের কাছাকাছি থাকে, এবং ইনহিবিটরি পোস্ট সিনেপটিক পোটেনশিয়ালটা ভাইয়া অ্যাওয়ে ফ্রম থ্রেশহোল্ড। আশা করি তোমরা গ্রেডেড পোটেনশিয়াল জিনিসটা বুঝতে পারছো। আমরা এটা গ্রাফের মাধ্যমে দেখতে পারি। ধরো একটা গ্রাফ, এই গ্রাফের মধ্যে ধরো এটা হচ্ছে ভাইয়া রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, কোন একটা সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে এই জায়গায়, যেটা আমরা ধরলাম হচ্ছে -90 মেগাভোল্ট। তাহলে এটা হচ্ছে ভাই -90, ধরো এদিকে হচ্ছে -100 আছে, -1110 আছে, এবং এদিকে হচ্ছে আস্তে আস্তে পজিটিভ, এবং ধরলাম যে এই জায়গায় আছে তার হচ্ছে ভাই থ্রেশহোল্ড, এখানে আছে তার থ্রেশহোল্ড যেটা হচ্ছে ধরলাম -55, তাহলে এখানে হচ্ছে -55 মিলিভোল্ট, এবং এটা ধরলাম আমি 0 আছে। তাহলে আমরা যেটা দেখতে পাবো যে নর্মালি সেলটা থাকে ভাই রেস্টিং স্টেজে। তাহলে আমরা দেখবো যে নর্মালি সেলটা আছে এই রেস্টিং স্টেজে এভাবে থাকছে, এবং তুমি যখন একটা এক্সাইটেশন দিলাম, এখানে আমি কি করলাম ভাইয়া, এক্সাইট করলাম, তখন ভাইয়া সোডিয়াম এন্ট্রি করবে। সোডিয়াম এন্ট্রি করলে আমরা দেখবো যে আস্তে আস্তে -নেগেটিভ থেকে উপর দিকে উঠতেছে, কারণ এখানে আছে -80 -70, দেখবো যে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতে আছে। এবং যখনই আমরা এই যে এক্সাইটেশন এটাকে সরাই দেবো তখন আবার টাচ করে নিচের দিকে নেমে আসবে।
সেম ভাবে আমি আরেকটু জোরে যদি স্টিমুলাসটা দিই তখন আরেকটু উপরে উঠবে, আবার আরেকটু নিচে নামবে। এই যে উপরের দিকে উঠতেছে, এই জন্য এগুলোকে আমরা বলতেছি ভাই ইপিএসপি। তাহলে এই পার্টটা হচ্ছে ইপি। এখন ধরো এই পার্টে তুমি কি করলা, এটাকে ইনহিবিট করলা, কোনোভাবে ইনহিবিট করলা, তখন আমরা দেখবো যে এটা আগে যে -90 ছিল হচ্ছে আরো নিচে নেমে যাবে। কেন ভাই? ইনহিবিট করলে আমরা দেখবো যে কি এন্ট্রি হচ্ছে, আগে ছিল সোডিয়াম, এখন হচ্ছে ক্লোরাইড এন্ট্রি করবে। যখন ক্লোরাইড এন্ট্রি করবে তখন আরো বেশি নেগেটিভিটি বেড়ে যাবে, তখন আমরা দেখবো যে সেলটা এরকম নেগেটিভের দিকে চলে আসতেছে। এই পার্টটুকু আমরা বলতে পারি ভাই আইপিএস। আশা করি তোমরা বুঝতে পারছো গ্রেডেড পোটেনশিয়াল সম্পর্কে।